ইসরায়েলের সঙ্গে উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্ক ৬০,০০০ টনের বিমানবাহী রণতরী নির্মাণ দ্রুত এগিয়ে নিচ্ছে। ইসরায়েল তুরস্ককে ইরানের সঙ্গে তুলনা করছে এবং একই সঙ্গে গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে সম্পর্ক আরও গভীর করছে। এই পরিস্থিতিতে আঙ্কারা নৌশক্তির উপর ভর করে নিজের অবস্থান পুনঃপ্রতিষ্ঠার কৌশল নিচ্ছে। বিশ্বের দৃষ্টি যখন যুক্তরাষ্ট্রের হরমুজ প্রণালী অবরোধের দিকে নিবদ্ধ, তখন তুরস্কের জাহাজ নির্মাণ কারখানাগুলো দেশের প্রথম জাতীয় বিমানবাহী রণতরী মুগেম নির্মাণে ব্যস্ত রয়েছে। তুরস্কের নৌবাহিনীর কমান্ডার অ্যাডমিরাল চুমেন্ট তাতলি ওগলু গত সপ্তাহে জানান, এই বিমানবাহী রণতরী আগামী বছরের শেষ নাগাদ সম্পন্ন হবে। তার এই বক্তব্য নতুন আলোচনার জন্ম দিয়েছে। এই ঘোষণা ইঙ্গিত দেয় যে জাহাজটির কাঠামো নির্ধারিত সময়ের প্রায় ১ বছর আগেই সম্পন্ন হতে পারে। এই যুদ্ধ জাহাজটি হবে তুরস্কের ইতিহাসে নির্মিত সবচেয়ে বড় যুদ্ধ জাহাজ। এর ধারণ ক্ষমতা হবে ৬০,০০০ টন এবং দৈর্ঘ্য হবে ২৮৫ মিটার। এটি ফ্রান্সের বিমানবাহী রণতরী চার্লস দ্য গলকে ছাড়িয়ে যাবে। এতদিন পর্যন্ত এটিকেই ভূমধ্যসাগরের সবচেয়ে শক্তিশালী প্রধান যুদ্ধজাহাজ হিসাবে ধরা হতো। তুরস্কের নতুন বিমানবাহী রণতরীটিতে ৬০টি বিমান বহনের সক্ষমতা থাকবে। এতে স্বল্প দূরত্বে উড্ডয়নের উপযোগী ব্যবস্থা রাখা হয়েছে। আঙ্কারার অনেকেই মনে করেন যে এই প্রকল্প দ্রুত অগ্রগতি একটি স্পষ্ট বার্তা বহন করছে। ২০২৫ সালের আগস্ট মাসে প্রেসিডেন্ট এরদোগানের উপস্থিতিতে এই প্রকল্পের সূচনা হয়েছিল। এখন এর দ্রুত বাস্তবায়ন দেখাচ্ছে যে তুরস্ক রাষ্ট্রভিত্তিক প্রতিপক্ষদের মোকাবেলায় প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। সাম্প্রতিক সময়ে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা বেড়েছে। ইসরায়েলের সরকার এবং বিরোধী শিবির উভয় পক্ষের নেতারা তাদের বক্তব্যে ক্রমশ তুরস্ককে ইরানের সঙ্গে তুলনা করছেন। ইসরায়েলের জনপ্রিয় বিরোধী দলীয় নেতা নাফতালি বেনেট, যিনি ভবিষ্যতে প্রধানমন্ত্রী হতে পারেন বলে ধারণা করা হয়, তিনি ফেব্রুয়ারিতে ওয়াশিংটনের এক সম্মেলনে বলেন, তুরস্ক হলো পরবর্তী ইরান। উল্লেখ্য যে ইরানের উপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ২ দফা হামলার পর আঙ্কারা তার আকাশ প্রতিরক্ষা, ড্রোন প্রযুক্তি এবং পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমানের উৎপাদন কর্মসূচি দ্রুত এগিয়ে নিচ্ছে। ওদিকে পূর্ব ভূমধ্যসাগরে তুরস্ক কিছুটা পিছিয়ে পড়েছে, কেননা গ্রিক, সাইপ্রাস ও ইসরায়েলের সম্পর্ক উষ্ণ হয়েছে। ইসরায়েলের সঙ্গে গ্রিস ও সাইপ্রাসের সামরিক সখ্যতা বেড়েছে। এই জোট এখন খুব কার্যকর হয়ে উঠেছে। তাদের অবস্থান ক্রমশ আক্রমণাত্মক হচ্ছে। এই অবস্থা তুরস্ককে এখন নৌ সক্ষমতার দিকে বেশি মনোযোগ দিতে বাধ্য করছে। আর এ থেকেই তুরস্ক এমন ধরনের বিমানবাহী রণতরী নির্মাণ করছে যা উন্মুক্ত গভীর সমুদ্রে ব্যবহার করা যায়। আঙ্কারা মুগেম বিমানবাহী রণতরীকে একটি কৌশলগত হাতিয়ার হিসাবে দেখছে, যা ওই অঞ্চলে সম্ভাব্য শত্রুদের প্রতিরোধ করতে পারে। এই বিমানবাহী রণতরী নির্মিত হচ্ছে একদিকে কৌশলগত প্রয়োজনে, অন্যদিকে শত্রুর বিরুদ্ধে নতুন সক্ষমতা প্রদর্শনে। তুরস্কে বিমানবাহী রণতরী নির্মাণের ধারণা নতুন নয়। ১৯৯৩ সালে বিমানবাহী রণতরী নির্মাণের একটি ধারণা তৈরি হয়েছিল। এতে হালকা বিমানবাহী রণতরী, উভচর আক্রমণ জাহাজ এবং আন্তঃমহাসাগরীয় শক্তি প্রক্ষেপণের পরিকল্পনা অন্তর্ভুক্ত ছিল। ২০১৭ সালের দিকে তুর্কি নৌবাহিনীর ভবিষ্যৎ নিয়ে এক গবেষণার ভিত্তিতে প্রকল্পটি বাস্তব রূপ পেতে শুরু করে। তখন বিমানবাহী রণতরীর প্রয়োজনীয়তা সামনে আসে। এ ধরনের বিমানবাহী রণতরীতে তুরস্ক প্রাথমিক অবস্থায় মার্কিন পঞ্চম প্রজন্মের স্টিলথ যুদ্ধবিমান F-35 ব্যবহারের পরিকল্পনা নিয়েছিল। এতে আঙ্কারা ড্রোনবাহী জাহাজ TCG আনাদোলুও অন্তর্ভুক্ত ছিল। তবে ২০১৯ সালে ডোনাল্ড ট্রাম্প তুরস্ককে F-35 প্রকল্প থেকে বাদ দেন। ফলে তুরস্ক বিকল্প পথ খুঁজতে বাধ্য হয়। এখন তুর্কি সামরিক বাহিনী কিজিলেলমা নামের স্টিলথ ক্ষমতাসম্পন্ন মানববিহীন যুদ্ধবিমান ব্যবহারের পরিকল্পনা করছে। এর সঙ্গে থাকবে হুডজেট হালকা যুদ্ধবিমান এবং কান যুদ্ধবিমানের নৌ সংস্করণ। এছাড়া বাইরাক্তার TB3 ড্রোনও ব্যবহৃত হবে, যা ইতিমধ্যে TCG আনাদোলুতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়তায় স্বল্প দূরত্বে উড্ডয়ন সক্ষমতা নিয়ে কাজ করছে। সামরিক বিশ্লেষকরা বলছেন, এই তুর্কি বিমানবাহী রণতরী প্রকল্প প্রমাণ করছে যে তুরস্ক ইউরোপীয় নিরাপত্তা কাঠামোর মধ্যে শক্ত অবস্থানে রয়েছে। তার প্রতিরক্ষা শিল্প যথেষ্ট সক্ষম। এই রণতরী ন্যাটোর মধ্যে তুরস্কের গুরুত্ব আরও বাড়াবে, কারণ
যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে। এতে ইউরোপের সাথে তুরস্কের দর কষাকষির ক্ষমতা আরও বাড়বে। বস্তুত পূর্ব ভূমধ্যসাগরে 50 বছরেরও বেশি সময় ধরে গ্রিস ও সাইপ্রাসের সাথে তুরস্কের উত্তেজনা চলছে। তবে 2020 সালে তুরস্ক এজিয়ান সাগর ও ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধান শুরু করলে গ্রিসের সঙ্গে উত্তেজনা চরম পর্যায়ে পৌঁছায়। সে সময় ফ্রান্স ও গ্রিস একটি সামরিক জোট গঠন করে। তারা একে অপরের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতি দেয়। এরপর তাতে ইসরায়েল ও সাইপ্রাস যুক্ত হয়। যদিও ইসরায়েলের নৌ সক্ষমতা সীমিত, কিন্তু সার্বিক পরিস্থিতিতে তুরস্ক কোনো শিথিলতা দেখাতে চায় না। এখন কথা হলো, এ ধরনের বৃহৎ বিমানবাহী রণতরী বর্তমান যুগের যুদ্ধ কৌশলে কতটা কার্যকরী। সামরিক বিশেষজ্ঞরা বলেন, রুশ ইউক্রেন যুদ্ধ এবং ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ বড় যুদ্ধজাহাজগুলোর দুর্বলতা প্রকাশ করেছে। এ ধরনের যুদ্ধজাহাজগুলোর ব্যবহার ছোট ড্রোন কিংবা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে অনেকটা অসহায় এবং তা ঝুঁকিপূর্ণ। এমনকি বিমানবাহী রণতরীর ক্ষেত্রেও তা প্রযোজ্য। গত বছরের এপ্রিল মাসে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুমান থেকে একটি F-18 সুপার হর্নেট যুদ্ধবিমান লোহিত সাগরে পড়ে যায়। জাহাজটি হুথিদের আক্রমণ এড়াতে দ্রুতগতিতে কৌশলগত মোড় নেওয়ার সময় এই ঘটনা ঘটে। সাম্প্রতিক ইরান যুদ্ধের সময় মার্কিন বিমানবাহী রণতরীগুলো ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাত থেকে রক্ষা পেতে টার্গেট রেঞ্জের বাইরে গিয়ে দূরে অবস্থান করে। এই সীমাবদ্ধতাগুলো বিবেচনায় নিয়েই তুরস্ক নতুন বিমানবাহী রণতরী নির্মাণ করতে যাচ্ছে, যেখানে শত্রুর আঘাত মোকাবেলায় অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম সংযুক্ত করছে। তুরস্ক 2030 সালের মধ্যেই জাহাজটি সাগরে ভাসাবে বলে আশা করা হচ্ছে। বস্তুত তুরস্ক এখন নতুন ভূরাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হয়েছে। তুরস্ক উত্তর আফ্রিকা অঞ্চলে সুদান ও লিবিয়ায় এবং হর্ন অফ আফ্রিকা অঞ্চলে সোমালিয়ায় নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে। তুরস্ক ইতিমধ্যে সোমালিয়ার উপকূলে জ্বালানি অনুসন্ধান শুরু করেছে। তারা সেখানে একটি মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও করছে। পূর্ব ভূমধ্যসাগর পারের দেশ সিরিয়াতেও রয়েছে তুরস্কের বিশেষ উপস্থিতি। আর ভূমধ্যসাগরের মাঝখানে উত্তর সাইপ্রাসে তুরস্কের একটি বিমান ঘাঁটি রয়েছে। এসব পরিস্থিতি বিবেচনায় একটি বিমানবাহী রণতরী তুরস্কের স্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা ব্যবস্থা হিসাবে কাজ করতে পারে। অবশ্য একদল তুর্কি সামরিক বিশেষজ্ঞরা মনে করেন, বিমানবাহী রণতরী নির্মাণের পরিবর্তে তুরস্কের উচিত দ্রুত 8টি ইস্তাম্বুল শ্রেণীর ফ্রিগেট নির্মাণ করা, আর অধিক পরিমাণ ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ নির্মাণও জরুরি। একই সঙ্গে 4টি বারবারোস শ্রেণীর ফ্রিগেট আধুনিকায়ন করা দরকার। এছাড়া টেপে শ্রেণীর বিমান প্রতিরক্ষার ডেস্ট্রয়ার প্রকল্প এগিয়ে নেওয়া উচিত। উপরন্তু তুরস্কের পঞ্চম প্রজন্মের কান যুদ্ধবিমান প্রকল্পকে সবচেয়ে বেশি অগ্রাধিকারের তালিকায় রাখা উচিত। কেননা মার্কিন সামরিক সাহায্যের কারণে ইসরায়েলের তুলনায় তুরস্কের উন্নত যুদ্ধবিমানের ঘাটতি রয়েছে। এর পাশাপাশি তুরস্কের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রক্ষায় আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা দরকার। এছাড়া সাবমেরিন, আগাম সতর্কতা বিমান, সামরিক কার্গো বিমান এবং একাধিক নৌ হেলিকপ্টার নির্মাণ জরুরি। এসব সামরিক উৎপাদন সম্পন্ন হলে বিমানবাহী রণতরীর প্রয়োজনই পড়বে না। তবে অন্য আরেক দল বিশেষজ্ঞরা এই মতের সঙ্গে একমত নন। তারা মনে করেন, একটি বিমানবাহী রণতরী আশেপাশের অঞ্চলে বড় প্রভাব ফেলবে। তুরস্কের জন্য দীর্ঘমেয়াদে এটি বিদেশে শক্তি প্রক্ষেপণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ শক্তি বর্ধক হিসাবে কাজ করবে।